বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রুবায়তি আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমি আজকে পৌরনীতি ও সুশাসন বিষয়ে দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ের বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করছো ছবিতে একজন মহিলা ভোট প্রদান করছে। আসলে বাংলাদেশের নির্বাচনী প্রথা, কালচার কি প্রকৃতির, বা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কয়টি নির্বাচন সম্পন্ন হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনী অবস্থা, রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের কী রূপ, এই নির্বাচন সম্পর্কে আমরা যদি জানতে পারি তাহলে এগুলা স্পষ্টত আমাদের সামনে আয়নার মতো ভেসে উঠবে। তো আমরা একটু সামনে আগাই। লক্ষ্য করি শিক্ষণফল। এই পাঠে শিক্ষার্থীরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সমূহের ফলাফল, গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে, নির্বাচনে নাগরিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায়ের মূলত এই টপিকস যেগুলা শিক্ষণফলে দেওয়া আছে, পুরো টপিকসগুলোই দেওয়া আছে। আমি পুরোটাই আলোচনা করার চেষ্টা করতে চাচ্ছিলাম, কিন্তু সম্ভব হয়নি। নেক্সট ক্লাসে পুরো আজকে যতটুকু করব, নেক্সট ক্লাসে পরেরটুকু করার চেষ্টা করব। প্রথমে আমরা লক্ষ্য করি বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য। আসলে বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য কী প্রকৃতি, বাংলাদেশের কিভাবে নির্বাচন সম্পন্ন হয়। মূলত বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের দ্বিতীয় ভাগের 11 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। তো এবার বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা লক্ষ্য করি যে গণতান্ত্রিক ভিত্তি। বাংলাদেশের নির্বাচনের অবশ্যই গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কারণ বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের ওপর ভিত্তি করেই মূলত সৃষ্টি হয়েছে, এবং গণতান্ত্রিকভাবে এ যাবৎ যতগুলো সরকার থেকেছে নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় আরোহণ করেছে। মূলত গণতন্ত্রের উপর ভিত্তি করেই বর্তমান বাংলাদেশ সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এবং জনগণের মনে প্রাণে গণতান্ত্রিক ভিত্তি কিন্তু একটা বিশাল স্থান দখল করে আছে। তো বলা যায় যে বাংলাদেশের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ভিত্তি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের আমরা দেখতে পাই, যদিও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আজকেও অত সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত হয়নি, বা বিভিন্ন সময়ে বিভিন্ন অপশক্তির কারণে, দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন অপশক্তির কারণে এই সুষ্ঠু নির্বাচন কিন্তু বারংবার বাধাগ্রস্ত হয়েছে। এর পরেও কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের দিকে বা গণতান্ত্রের দিকে একটা মাইল ফলক হিসাবে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, এবং ভবিষ্যতে আমরা যখন আমরা উন্নতির শিখরে আরোহণ করব, তখন আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অত্যন্ত গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন। একদিন না একদিন আমাদের দেশের সমস্ত রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত পর্যায়ে গণতান্ত্রিক চর্চা শুরু হবে, এবং সেটা বাস্তবায়িত হবে। এরপরে সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। অর্থাৎ নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে 18 বছর বয়স্ক, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক, যেখানে বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো নির্বাচনের ভোটাধিকার হওয়ার মর্যাদা লাভ করবেন এবং ভোট প্রয়োগে সক্ষম হবেন। তাই আমরা বলতে পারি যে সর্বজনীন ভোটাধিকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। এরপর আমরা লক্ষ্য করি ভোটার তালিকা ও সম ভোটাধিকার। অর্থাৎ বাংলাদেশী নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভোটার তালিকা।
অর্থাৎ একটা নাগরিকের ন্যূনতম পক্ষে তার যে এলাকার বাসিন্দা সেই এলাকার ভোটার তালিকায় নাম থাকাটা আবশ্যক। ভোটার তালিকায় নাম থাকা ছাড়া সে কখনোই ভোটদান করতে সক্ষম হবেন না এবং কোনো ভোটার হিসাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই ভোটার তালিকা এবং সমভোটাধিকার একটি নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ সমভোটাধিকার বলতে বোঝাচ্ছে যে এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বর্ণ গোত্র উচ্চ নিম্ন সকলেই সমভোটাধিকার অধিকারী। একটা ব্যক্তি শুধুমাত্র একটা ভোট দেওয়ার অধিকার রাখবেন। একজন ব্যক্তি একজন ভোট, এই নীতির উপর ভিত্তি করে মূলত এই সমভোটাধিকারের নীতিটা প্রতিষ্ঠিত। এরপরে গোপন ভোট পদ্ধতি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখেছো এর আগে যে নির্বাচনগুলো হয়েছে যে বাংলাদেশের ভোটদান পদ্ধতি মূলত গোপন ভোট পদ্ধতি। অর্থাৎ নির্বাচনে যে ভোটদান করা হয় একজন ব্যক্তি গোপন এসে ভোটদান প্রদান করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে গোপন ভোট পদ্ধতি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। এরপরে আমরা লক্ষ্য করি সরল ভোট পদ্ধতি। অর্থাৎ বাংলাদেশের যে ভোট পদ্ধতি সেটা হচ্ছে সরল ভোট পদ্ধতি। অর্থাৎ একটা ব্যালট পেপারে একজন যে ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন বা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই ব্যক্তির যে মার্কা যে প্রতীক সেই প্রতীকের সাথে তার নামটা থাকে এবং বাংলাদেশের জনগণ খুব সহজভাবেই সেই প্রতীকে সিল মারার মাধ্যমে নির্বাচন কমিশনার কর্তৃক প্রদত্ত সিল মেরে ভোটদান সম্পন্ন করে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সরল ভোটদান পদ্ধতি। এরপরে আমরা লক্ষ্য করি প্রত্যক্ষ ভোট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের যে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় ওনারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। কিংবা আমরা দেখি যে ইউনিয়ন পরিষদ, বিভিন্ন পৌরসভা, সিটি কর্পোরেশন এই সব স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মূলত প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে কিন্তু নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এ পর্যন্ত নারী পুরুষ সম অধিকারের জন্য নারীদের কিছু সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আমরা জাতীয় সংসদে লক্ষ্য করি। জাতীয় সংসদে এখন বর্তমানে 50টি সংরক্ষিত আসন। এটা প্রত্যক্ষ পদ্ধতি নয়। এরপরে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। মূলত গোটা দেশকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে, বিভিন্ন অংশে ভাগ করে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকায় মাধ্যমে কিন্তু নির্বাচন কার্য পরিচালনা করা হয় এবং এমন একটি একক ব্যবস্থা তৈরি করা হয়েছে যার মাধ্যমে একজন এমপি বা সংসদ সদস্যের তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা খুব সহজতর হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি যে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। বাংলাদেশের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশে কিন্তু নিয়মিতভাবে নির্বাচন কার্য সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয়ে থাকে। একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে এ যাবৎ 1973 সালে প্রথম নির্বাচন হয়েছে। 1973 সালের পর থেকে 2018 সাল পর্যন্ত মোট 11 বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো আমরা বলতেই পারি যে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত। এরপরে স্বতন্ত্র স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। মূলত নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে স্বতন্ত্র স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন হিসাবে কিন্তু সংবিধানে উল্লেখ করা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই ছিল বাংলাদেশের নির্বাচনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। এরপরে আমরা লক্ষ্য করি যে 1973 সালের প্রথম জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন। তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মূলত 11 বার। তো এই 11 বার কোন কোন সালে হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে প্রথমে
1973 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন ব্যবস্থা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো 1973 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের জাতির জনক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন এবং দেশকে উন্নয়নের পথে ধাবিত করার লক্ষ্যে তিনি তার কার্যক্রম পরিচালনা শুরু করেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা লক্ষ্য করি যে 1973 সালের পরে খুবই দুঃখজনক বিষয় এবং বাঙালি জাতির জন্য সবচেয়ে কলঙ্কের একটা জায়গা, যে জায়গার কারণে বাঙালি জাতি আজকে দ্বিধা বিভক্ত, আজকে জনগণের মধ্যে, আজকে বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে দ্বিধা বিভক্ত। বাঙালির সেই মীর জাফর বঙ্গবন্ধুকে হত্যা করার ফলে আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে মেঘের কালো ছায়া নেমে এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে বাংলাদেশ রাজনৈতিকভাবে আজ পর্যন্ত অস্থিতিশীল অবস্থার আমরা দেখতে পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম আরো কি দেখবে আমরা জানি না, তবে একথা সত্য, একথা আমি বিশ্বাস করি মনে প্রাণে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের, আমরা বাঙালি না বাংলাদেশি, আমাদের জাতীয়তা নিয়ে কোনো দ্বিধা বিভক্তি থাকতো না। আমাদের ভাষা, বর্ণ, গোত্র, আমাদের ভেদাভেদ, আমাদের যে সামাজিক বর্ণ, আমাদের যে উঁচু নিচু শ্রেণী, এই শ্রেণী নিয়ে কোনো ভেদাভেদ থাকতো না, একটা শোষণী সমাজ প্রতিষ্ঠিত হতো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে 1975 সালে 15 আগস্ট, তারপরে বিভিন্ন পথ পরিক্রমায় 1979 সালে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দান করেছিলেন। এরপরে আমরা লক্ষ্য করি 3 নাম্বার, এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা কাণ্ড সংঘটিত করার পরে মূলত এরশাদ ক্ষমতায় আসীন হন এবং এরশাদ 1986 সালে তৃতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। 1986 সালে তৃতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। এরপরে 1988 সালে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে এরশাদ আবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করেন। 1988 সালে চতুর্থ নির্বাচন সম্পূর্ণ হয়। এরপরে আমরা লক্ষ্য করি স্বৈরাচারী এরশাদের পতন ঘটানোর পরে বাংলাদেশে গণতন্ত্রের সূর্য উদিত হতে শুরু করে এবং বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে কিন্তু সংসদীয় পদ্ধতি ব্যবস্থা প্রবর্তন করে এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এবং 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আমরা লক্ষ্য করি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদে কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। এরপরে 1996 সালে ষষ্ঠ প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো তোমরা, এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আমরা আলোচনা করব মাত্র 11 দিন, মানে এই ষষ্ঠ জাতীয় সংসদের বয়স ছিল মাত্র 11 দিন। জনগণের আন্দোলনের মুখে কিন্তু এই ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে পড়ে এবং
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে 12 জুন সম্পূর্ণ হয় এবং বঙ্গবন্ধু কন্যা বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় কিন্তু সরকার গঠন করেন। এরপরে আমরা লক্ষ্য করি সালে 2001 সালে অষ্টম নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেন। 2008 সালে নবম নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন এবং এরপরে 2014 সালে দশম এবং সর্বশেষ 2018 সালে 11তম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল মূলত বাংলাদেশ নির্বাচনের সাল। মোট 11 বার বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে 2 বার মূলত সামরিক হস্তক্ষেপ হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থায় এবং বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন সংঘটিত হতে দেখা গেছে এবং তার পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্নভাবে তারা ক্ষমতায় আহরণ করেছেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখব 1973 সালের প্রথম জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, 1973 সালে 7ই মার্চ জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান প্রণয়নের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ম্যান্ডেট লাভ করার জন্য খুব অল্প সময়ের মধ্যে এই নির্বাচন ব্যবস্থা করেন। জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 11টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মৃত্যুর জন্য একটি আসন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। 288টি আসনের জন্য 14টি রাজনৈতিক দল থেকে মোট 1090 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে মূলত স্বাধীনতা লাভের পর 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন সংবিধান রচনার লক্ষ্যে যে গণপরিষদ তৈরি হয় এবং গণপরিষদ দায়িত্ব ছিল যে সংবিধান রচনা করা। সংবিধান রচনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব দ্রুত গতিতে নির্বাচনের ব্যবস্থা করেন এবং সরকার গঠন করে দেশের উন্নয়নে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়েন। আমরা লক্ষ্য করি যে বঙ্গবন্ধু যে 1973 সালে নির্বাচনী প্রচারণায় গণজামায়াত করছেন। এরপরে 1973 সালের এক অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা, 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করে এবং সংরক্ষিত মহিলা আসনের মধ্যে 15টির মধ্যে 15টি লাভ করে
প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 73.20 এবং জাতীয় সমাজতান্ত্রিক দল 237টি আসনের মধ্যে একটি আসন লাভ করে। জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ মনোনীত প্রার্থী ছিল 11টি, কোনো আসন লাভ করেনি। বাংলাদেশ জাতীয় লীগ 8টি মনোনীত প্রার্থী ছিল, একটি আসন লাভ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লক্ষ্য করি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি যে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মূলত দেশের পট পরিবর্তনের এক বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখল করার পরে লক্ষ্য করো প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান তার ক্ষমতা বৈধকরণ ও বেসামরিকরণের উদ্দেশ্যে 1978 সালের 30 নভেম্বর ঘোষণা করেন যে আগামী 1979 সালের 27শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় লীগ সহ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সমস্ত বিরোধী দলের মূল দাবি ছিল নির্বাচনের পূর্বেই রাজবন্দীদের মুক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, সামরিক আইন প্রত্যাহার এবং সার্বভৌম ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা। বিরোধী দলগুলোর কিছু কিছু দাবি মেনে নেওয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে 18 ফেব্রুয়ারি ধার্য করেন এবং বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে। এরপর আমরা লক্ষ্য করি যে 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। 1979 সালের আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 298টি আসনের মধ্যে 260টি আসন লাভ করে এবং প্রাপ্ত শতকরা হার ছিল 41.16%। বাংলাদেশ আওয়ামী লীগ লাভ করে হচ্ছে 295টি এবং প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ লাভ করে 39টি আসন এবং তারা 295টি আসনে মনোনীত প্রার্থী সংখ্যা ছিল, অর্থাৎ 295টি আসনে তারা প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। এরপর আমরা লক্ষ্য করি যে ইসলামিক ডেমোক্রেটিক দল তারা 260টি আসনে মনোনয়ন দিয়েছিলেন এবং 20টি আসন সংখ্যা লাভ করেন, 20টি আসন, এবং যার প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 10.08%। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ জাতীয় লীগ 14টি মনোনীত আসন ছিল, যার মধ্যে 2টি আসন লাভ করে। 5 দলীয় গণফ্রন্ট 46টি আসন মনোনীত প্রার্থী ছিল এবং যার মধ্যে 2টি আসন লাভ করে। ন্যাপ মুজাফফর 89টি আসনের মধ্যে একটি লাভ করে। সাম্যবাদী দল 20টির মধ্যে একটি লাভ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো এরপরে আমরা 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রিয় ছাত্রছাত্রীরা, 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন প্রথম ঘোষিত হয় 1984 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন প্রথম ঘোষিত হয় 1984 সালের 27 মে। বিরোধী দলগুলো দাবির মুখে নির্বাচনের তারিখ পিছিয়ে 8 ডিসেম্বর ধার্য করা হয়। এরপর 1985 সালে 8 এপ্রিল এবং 26 এপ্রিল নির্বাচনের তারিখ ধার্য করা হয়, কিন্তু বিরোধী দলগুলোর চাপের মুখে এসব তারিখের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে কিছু সংখ্যক বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করার নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেন 1986 সালের 7 মে। 7 মে সাধারণ নির্বাচনে বিরোধী দলীয় জোটসমূহের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, জামাতে ইসলামী, মুসলিম লীগ সহ 28টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট কিন্তু এই নির্বাচন বর্জন করে। এরপর আমরা লক্ষ্য করি যে জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন লাভ করে, অর্থাৎ 1986 সালের নির্বাচনে জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন লাভ করে। বাংলাদেশ আওয়ামী লীগ 256টি আসনের মধ্যে 256টি আসনের মনোনীত প্রার্থী ছিল এবং 76টি আসন লাভ করে। জামাতে ইসলামী 76টি আসনে মনোনীত প্রার্থী ছিল এবং 10টি লাভ করে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি 9টি মনোনীত প্রার্থী ছিল, 5টিতে আসন লাভ করে। মুসলিম লীগ 103টি আসনের প্রার্থী ছিল, যেখানে 4টি লাভ করে।
এরপরে আমরা লক্ষ্য করি 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে লেফটেন্যান্ট এরশাদ বাংলাদেশ ক্ষমতায় দখল করে রাখাকে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ছাত্র, শ্রমিক তথা জনগণ সহজভাবে মেনে নিতে পারেনি। 1987 সালের জুলাই মাসে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র রূপ ধারণ করে। এরপর 1987 সালের 27 নভেম্বর জরুরি অবস্থা ঘোষণা করেন এবং 6 ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এবং 88 সালের 3 মার্চ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। শেখ হাসিনার নেতৃত্বে 8 দলীয় জোট এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট এবং জামাতে ইসলাম এই নির্বাচন বর্জন করেন। এই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি, ফ্রিডম পার্টি, 27 দলীয় ইসলামিক জোট, জনদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আসাম আব্দুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল, শাহজাহান সিরাজের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং কিছু সংখ্যক স্বতন্ত্র প্রার্থী। এই নির্বাচন ছিল প্রহসনমূলক নির্বাচন, তাই জনগণ এই নির্বাচন বর্জন করে। নির্বাচন প্রতিহত করতে গিয়ে ঢাকায় 7 জন নিহত এবং সমগ্র বাংলাদেশে শত শত লোক আহত হন। বিরোধী দলগুলো এই নির্বাচনকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেন। 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমরা লক্ষ্য করি। জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 251টি আসন লাভ করে। সম্মিলিত বিরোধী দল আসাম রবের নেতৃত্বে 270টি আসনে মনোনীত প্রার্থী ছিল, এর মধ্যে 19টি আসন লাভ করেন। এরপরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিরাজ 25টি আসনে অংশগ্রহণ করে এবং 3টিতে অংশগ্রহণ করেন। 23 দলীয় জোট 33টি মনোনীত আসনের মধ্যে একটিও লাভ করেনি। ফ্রিডম পার্টি 110টি আসনে মনোনীত প্রার্থী ছিল এবং যেখানে 2টি আসন লাভ করেন। জনদল মনোনীত প্রার্থী ছিল 15টি, একটিও লাভ করেননি। বাংলাদেশ খেলাফত আন্দোলন 13টিতে অংশগ্রহণ করেন, যেখানে একটিতেও লাভ করেন নাই। স্বতন্ত্র প্রার্থী 217টির মধ্যে 25 জন স্বতন্ত্র প্রার্থী আসলে আসন লাভ করে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি 1991 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে গণ আন্দোলনের মুখে কিন্তু এরশাদ 1990 সালে 6 ডিসেম্বর প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ নিঃশর্ত পদত্যাগ করতে বাধ্য হন। শাসন ক্ষমতা গ্রহণের পর বিচারপতি শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেন এবং তার মূল কাজই ছিল যে খুব শীঘ্র একটি নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে 1990 সালে 14 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তারিখ ধার্য হতে 1991 সালের 2 মার্চ, কিন্তু শবে বরাত উপলক্ষে ছুটি হওয়ায় পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি। এরপরে 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আমরা একটু লক্ষ্য করি। বাংলাদেশ আওয়ামী লীগ 300টি আসন অংশগ্রহণ করেছিলেন এবং 300টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300টি আসনে প্রার্থী দিয়েছিলেন এবং যেখানে প্রাপ্ত আসন সংখ্যা ছিল 142টি। প্রাপ্ত ভোটের শতাংশ আকারে 30.81% ভোট লাভ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ 264টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন, যার মধ্যে 88টি আসন লাভ করেন এবং প্রাপ্ত ভোটের শতকরা হারে 30.08%। জাতীয় পার্টি 272টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাপ্ত আসন সংখ্যা পেয়েছিলেন 35টি। জামাতে ইসলামী 222টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন এবং 18টি আসন লাভ করেন। বাকশাল 68টি আসনে প্রার্থী মনোনয়ন করেছিলেন এবং 4টি আসনে মূলত আসন সংখ্যা লাভ করেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি 49টি আসনে প্রার্থীর মনোনয়ন দিয়েছিলেন এবং 5টি আসনে মূলত আসন লাভ করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 142টি আসন পেয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি। মূলত জামাত ইসলামের সাথে প্রথমে যখন 27 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে, তখন তারা একটি কোয়ালিশন সরকারের মাধ্যমে সরকার গঠন করে। পরবর্তীতে বিভিন্ন উপনির্বাচনে তারা জয়লাভ করে মূলত সরকার গঠন করে এবং তারা পুরো 5 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এরপরে আমরা লক্ষ্য করি
1996 সালে 1996 সালের মূলত 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা লক্ষ্য করি 1996 সালে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, যেটা ষষ্ঠ নির্বাচন হিসেবে পরিচিত, এটা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কের অধ্যায়। মূলত এই সব কারণেই আজকে বাংলাদেশের গণতন্ত্র মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারেনি। প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা লিপ্সা একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে বারংবার। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছিল। কিন্তু তারা 5 বছর ক্ষমতায় থেকে আরো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। যে সরকারি ক্ষমতায় এসেছে সেই সরকারি তারা ক্ষমতাকে প্রত্যেক সম্পত্তি মনে করেছে বারংবার, এবং তারা দীর্ঘ সময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি ভঙ্গুর গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে আগামী প্রজন্মের যে সন্তান, আমরা কখনোই চাই না, আমরা দেশকে আরো উন্নত করতে চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সেজন্য রাজনৈতিকদের সহনশীল হওয়া দরকার এবং একটি সুসংগঠিত রাজনীতি দেশে বিরাজ করা দরকার। কোনো দলকে ছোট করবে না, এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাতে প্রতিনিধি নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধিরাই দেশের শাসন কার্য সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পাদন করে, সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই ক্ষমতার মধ্যে ভারসাম্য, সরকারের যে 3টি বিভাগ আছে সেই বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জনগণ দেখতে চায়। তো 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনের মেয়াদ ছিল মূলত 11 দিন, এবং এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, এই নির্বাচনে একটি সংশোধনী পাশ করা হয়, যেটা তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিত। এই তত্ত্বাবধায়ক সরকার মূলত পরবর্তী নির্বাচনগুলোতে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই নির্বাচন পরিচালিত হতে থাকে। আমরা লক্ষ্য করি যে ষষ্ঠ জাতীয় সংসদ দলগত অবস্থান আমরা লক্ষ্য করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংরক্ষিত 30টি আসন সহ 278টি আসন লাভ করেন। স্বতন্ত্র প্রার্থী 10টি আসন, জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ 1টি আসন লাভ করেন। তোমরা লক্ষ্য করো যে ষষ্ঠ জাতীয় সংসদের মাধ্যমে কিন্তু 1996 সালের 25 ও 26 তারিখে গৃহীত হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন। এই সংশোধনী আইনের ফলে সৃষ্টি হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ পরবর্তী যে নির্বাচন পরিচালিত হয়ে আসছিল, সেই নির্বাচন 2008 সাল পর্যন্ত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়ে আসছিল, মূলত এই সংশোধনীর মাধ্যমে। এরপরে আমরা লক্ষ্য করি যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং ধরা চলে যে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1996 সালে 12 জুন সমস্ত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 81টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ছিল 25,957 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন 279 জন, মহিলা প্রার্থী ছিলেন 36 জন। প্রায় 35,000-এর বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। 1996 সালে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি কারণে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকবে। বাংলাদেশের 7টি সংসদ নির্বাচনের মধ্যে এই নির্বাচন মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো
আমরা প্রথম কারণ লক্ষ্য করি, অতীতে অনুষ্ঠিত 7টি নির্বাচনের মধ্যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাপেক্ষা বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। মূলত এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটাধিকার তাদের ভোট প্রয়োগ করেছিলেন। এই নির্বাচনে সহিংসতা, হানাহানি এবং অপঘাতে মৃত্যুর সংখ্যা পূর্বে 6টি নির্বাচনের তুলনায় অনেক কম। ভোট কেন্দ্রগুলোতে সন্ত্রাস ও ভোট কেন্দ্র দখলের মতো ঘটনাও আগের নির্বাচনের চেয়ে অনেক কম। এরপরে ঋণ খেলাপি বলে ঘোষিত যেসব ব্যক্তিকে বিভিন্ন দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল। ব্যাপক সংখ্যক দেশি বিদেশি পর্যবেক্ষক এবারে নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষণ করে। এই নির্বাচন ছিল নিরপেক্ষ, অবাধ ও কারচুপিহীন, কেননা নির্বাচনী আচরণমালায় এবারে অনেক নতুন নিয়ম ও কারিগরি শর্ত আরোপ করা হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ 1996 সালের 12 জুন যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 146টি আসন লাভ করে এবং সংরক্ষিত আসন 27টি আসন লাভ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 116টি আসন লাভ করে। জাতীয় পার্টি 32টি আসন লাভ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, 1996 সালের 12 জুন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসাবে পরিগণিত হয়ে আসছে এবং এই নির্বাচনের মাধ্যমে মূলত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবারের মতো ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ক্ষমতায় আসার পরে তিনি দেশকে একটি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং দেশের মধ্যে যে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু অনেক সাফল্য অর্জন করেছিলেন। তো বলা চলে যে এই 1996 সালের নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক অবস্থা বা অন্যান্য যে বিষয় আছে যে দেশের উন্নয়নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই দিকগুলো খুব সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। তো মূলত আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।